ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা আলোচনা করব মডার্ন ক্রিটিসিজম পার্ট 2 নিয়ে। এর আগের ক্লাসে আমরা মডার্ন ক্রিটিসিজম নিয়ে অলরেডি আলোচনা করেছিলাম, তবে সেখানেই শেষ নয়, আরও কিছু বিশেষ অংশ নিয়ে আমরা আলোচনা করব বলেছিলাম। তো সেটাই থাকছে আজকের ক্লাসে। আশা করি এর আগের পার্টগুলো সবাই ক্রনোলজিক্যালি ফলো করেছো। যদি না দেখে থাকো অবশ্যই একদমই প্রথম থেকে লিটারারি থিওরি এবং ক্রিটিসিজমের এই ক্লাসগুলো ক্রনোলজিক্যালি সবাই ফলো করবে, তাহলে তোমাদের আজকের ক্লাসটা বুঝতে সুবিধা হবে। ইংলিশে ইউজিসি নেট, ডাব্লিউবি সেট, বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন কলেজের অনার্স লেভেলে পড়ার সময় তোমাদের আশা করি এই লিটারারি থিওরি এবং ক্রিটিসিজম সম্পর্কে অনেক ভীতি ছিল। তো তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী এই সিরিজে আমরা লিটারারি থিওরি এবং ক্রিটিসিজমের প্রত্যেকটি পার্ট কিন্তু ইন ডিটেইল ডিসকাস করছি। আশা করছি লিটারারি থিওরি এবং ক্রিটিসিজমের এই ক্লাসগুলো দেখার পরে লিটারারি থিওরি এবং ক্রিটিসিজম নিয়ে আর কারোরই কোনো ধরনের অসুবিধে থাকবে না। তাই যারাই আমার চ্যানেলে নতুন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, চ্যানেলটা ফলো করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে কিন্তু পরবর্তী ক্লাসের নোটিফিকেশন আর তোমার মিস হবে না। এবং ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ারের পাশাপাশি একটা হাইপও করে দিও। এই সিরিজে তোমরা প্রত্যেকটি ক্লাস ইন ডিটেইল লিটারারি থিওরি এবং ক্রিটিসিজমের পেয়ে যাচ্ছ। এছাড়াও আমাদের এই চ্যানেলে তোমরা পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার, ডাব্লিউবি এসএলএসটি, মাদ্রাসা সার্ভিস কমিশন, আপার প্রাইমারি টেট, বিপিএসসি 4.0, ইউজিসি নেট, সেট, ওয়েস্ট বেঙ্গল এইচএস, ত্রিপুরা টিজিটি, পিজিটি, এই সমস্ত কোর্সেসগুলো আমাদের পেইড মেম্বারশিপ গ্রুপে পেয়ে যাচ্ছ, যেখানে মান্থলি খুব স্বল্প মূল্যে তোমরা এই প্রত্যেকটা এক্সামের ফুল কোর্স কিন্তু তোমরা প্রত্যেকটি ক্লাস ইন ডিটেইল ডিসকাশন এবং প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেটের সিরিজ সহ পেয়ে যাচ্ছ। তাই যারা ইচ্ছুক, ডেসক্রিপশন বক্সে আমি আমাদের মান্থলি পেইড মেম্বারশিপ কোর্সের লিঙ্ক প্রোভাইড করছি, তোমরা চাইলে জয়েন করতে পারো। এছাড়াও এই ধরনের প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সাম রিলেটেড ফুল সিলেবাস নোটস, ওয়ান লাইনার্স এবং প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেটও তোমরা আমাদের এই চ্যানেল থেকে পারচেস করতে পারো। আশা করছি তোমাদের আগামী পরীক্ষার কথা মাথায় রেখে বানানো এই সমস্ত গুরুত্বপূর্ণ নোটসগুলি তোমাদের আগামী পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ভীষণই হেল্পফুল হবে, যেখানে থাকছে ওয়ান লাইনার্স, সমস্ত ধরনের প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেট সহ ইন ডিটেইল ডিসকাশনের পিডিএফ। তাই যারা ইচ্ছুক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। অল নোটস, ওয়ান লাইনার্স অ্যান্ড প্র্যাকটিস সেট আর চার্জেবল। এছাড়াও ইংলিশ রিলেটেড যাবতীয় কোয়ারিজের জন্য তোমরা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপও জয়েন করতে পারো। হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই সমস্ত কিছুর সাথে উল্লেখ করে দিচ্ছি। তো ফিরে আসছি আজকের আলোচনাতে আমরা মডার্ন ক্রিটিসিজম পার্ট 2 নিয়ে আলোচনা করব, যেখানে আজকের ক্লাসটি হচ্ছে ক্লাস 12। তো দেখো, সবার প্রথমেই আমরা দেখতে পাবো কি না, মডার্ন ক্রিটিসিজম মানে 20th সেঞ্চুরির যে শুরুর দিকে যে ক্রিটিসিজম। এর আগের ক্লাসে অলরেডি আমরা মডার্ন ক্রিটিসিজমে আইএ রিচার্ডস, টিএস ইলিয়ট, জন ক্রো র্যানসম এবং এফআর লিয়েভিস নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে মডার্ন ক্রিটিসিজমের শুরু কিভাবে হয়েছিল বা কেন হয়েছিল এবং তার যে মূল পথিকৃৎ কাকে বলা হয়। টিএস ইলিয়টের সমস্ত কিছু নিয়ে ইন ডিটেল আলোচনা করেছিলাম। মডার্ন ক্রিটিসিজমে তার সমস্ত বক্তব্য, তার সমস্ত বিখ্যাত রচনা, সেই সমস্ত কিছু নিয়ে সঙ্গে আইএ রিচার্ড আলোচনা করেছিলাম আমরা। আইএ রিচার্ডসের সেই বৈজ্ঞানিক পদ্ধতি আমরা দেখেছিলাম, যেখানে টিএস ইলিয়ট ফোকাস করেছিলেন যে কবিদেরকে নিজেদের ব্যক্তিগত কোনো কিছু কিন্তু সেই কবিতায় বা গদ্যে প্রকাশ করা চলবে না, এবং ট্র্যাডিশনের ওপরে তিনি গুরুত্ব দিয়েছিলেন। কিন্তু আইএ রিচার্ডস ঠিক আবার অন্যদিকে, তিনি আবার রিডার্স বা পাঠকদের ওপরে দৃষ্টি নিক্ষেপ করেছিলেন। তিনি তাদের মন বোঝার কথা বলেছিলেন, যে কোনো টেক্সট তাদের মনের ওপরে কি এফেক্ট ফেলছে সেটা তিনি বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করেছিলেন। এরপরে আমরা জন ক্রো র্যানসামকে দেখেছিলাম, যিনি এই যে মডার্ন ক্রিটিসিজমের এই থটটা নিউ ক্রিটিসিজম হিসেবে আমেরিকায় নিয়ে গিয়েছিলেন। তিনি ফোকাস করেছিলেন টেক্সটের ওপরে। তিনি টিএস ইলিয়ট, আইএ রিচার্ডস, এরা যেমন দুটো ভিন্ন দিকে দৃষ্টি নিক্ষেপ করেছিল, তিনি এই যে দুজন, যেখানে টিএস ইলিয়ট পোয়েটদের কি করা উচিত না করা উচিত ট্র্যাডিশন নিয়ে কথা বলেছিলেন, আইএ রিচার্ডস বলেছিলেন পাঠকদেরকে নিয়ে, জন ক্রো র্যানসাম আবার টেক্সট নিয়ে বলেছিলেন যে একটা টেক্সটের সমস্ত কিছু ঠিক কিরকম হওয়া উচিত। টেক্সট একটা স্বয়ংসম্ভূ, মানে টেক্সটে একটা অটোনমি থাকবে। এবং এরপরে আমরা এফআর লিয়েভিস নিয়ে আলোচনা করেছিলাম। এফআর লিয়েভিস আবার যদিও জন ক্রো র্যানসামের মতোই টেক্সটের ওপরে গুরুত্ব দিয়েছিলেন, তবে তিনি টেক্সটকে আবার একটা মরাল ক্রিটিসিজমের আঙ্গিকে বিচার করেছিলেন। তিনি বলেছিলেন প্রত্যেকটি টেক্সটকে অবশ্যই সমাজের সেই মরালিটি মেনে চলতে হবে, নৈতিক দায়িত্ব থাকছে প্রত্যেকটি টেক্সটে। এই দিকটা তিনি ফোকাস করেছিলেন। তো আশা করি আগের ক্লাসে এই জিনিসগুলো তোমাদের ক্লিয়ার হয়েছে। টিএস ইলিয়টের ধারণা কি ছিল, আইএ রিচার্ডস কি বলেছিলেন,
জন ক্রো র্যানসাম কি বলেছিলেন এবং এফআর লিয়েভিস কি বলতে চেয়েছিলেন এবং এদের যে মতবাদ বা এদের যে বক্তব্য, সেই বক্তব্যগুলো ঠিক কোন জায়গায় গিয়ে একটু পৃথক, সেগুলো সবাই বুঝতে পেরেছো। তো আজকের আলোচনাতে আমরা এই সমস্ত রাইটার্স বা এই সমস্ত ক্রিটিকদের পাশাপাশি আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো মডার্ন ক্রিটিসিজমের পার্ট 1-এর আলোচনাতে আমরা ইনক্লুড করিনি, সেইগুলো নিয়ে আমি আলোচনা করে দেব। তাহলে মডার্ন ক্রিটিসিজম পুরোপুরি কিন্তু সবার কাভার হয়ে যাবে যদি তোমরা এই দুটো ক্লাস ফলো করো, পার্ট 1 এবং পার্ট 2। বোঝা গেছে? তো প্রথমেই এখানে লেখা রয়েছে কি দেখো, আর্লি ব্যাকগ্রাউন্ড ফাউন্ডেশনস অফ মডার্ন ক্রিটিসিজম, যেটা আমরা পার্ট 1-এর ক্লাসে অলরেডি জেনেছি, তাই না? যে 19th সেঞ্চুরির সেই যে ইমপ্রেশনিস্টিক ক্রিটিসিজম, তার প্রতিক্রিয়া হিসেবে এই মডার্ন ক্রিটিসিজম জন্ম নিয়েছিল। সেখানে ছিল কি, কবির ভাবাবেগ সবসময় বেশি টেক্সটের মধ্যে। কিন্তু এই যে সাহিত্য চর্চা, মডার্ন ক্রিটিসিজম, যেখানে সাহিত্যকে সাহিত্য হিসেবেই বিবেচনা করার কথা বলা হয়েছিল, যে সাহিত্যকে কিন্তু সাহিত্য হিসেবেই বিচার করতে হবে, ইতিহাস, নৈতিকতা, মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে নয়। এই অংশে গিয়ে আমরা দেখব যে এই পর্যায়ের মূল ধারণাগুলো কি ছিল না, পাঠ্যকেন্দ্রিক সমালোচনা হবে এবং সাহিত্যের অ্যাস্থেটিক স্বাতন্ত্র্য থাকবে, ভাষা এবং শব্দের সূক্ষ্ম বিশ্লেষণ থাকবে, মানে ক্লোজ রিডিং, এগুলো আমরা পাবো এই অংশে। তাহলে টি.এস. ইলিয়ট যদিও ঐতিহ্য বা ট্র্যাডিশনের কথা বলেছিলেন, এফআর লিয়েভিস যদিও সেই নৈতিকতার কথা বলেছিলেন, কিন্তু এর পরবর্তীতে আমরা দেখতে পাবো যে মডার্ন ক্রিটিকরা সাহিত্যকে সাহিত্য হিসেবেই বিচার করার কথা বেশি বলেছিলেন, কোনো রকম ইতিহাস, নৈতিকতা এবং মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে নয়। তাহলে এই জায়গাটা এসে বেশিরভাগই ফোকাস করছে ঠিক কার বক্তব্য অনুযায়ী, তোমরা আশা করি গেস করতে পারছো, জন ক্রো র্যানসামের। কারণ তিনি একমাত্র টেক্সট বেসড লার্নিং এর কথা বলেছিলেন। কারণ টেক্সট বেসড ক্রিটিসিজম সবসময় হবে, টেক্সটকে টেক্সট হিসেবেই সেটাকে ক্রিটিসাইজ করতে হবে। কারণ একমাত্র তিনি টেক্সটের ওপরে ফোকাস করেছিলেন। তিনি বলেছিলেন যে একটা টেক্সট হচ্ছে একটা স্বয়ং সম্পূর্ণ সত্তা, টেক্সটের অটোনমির কথা বলেছিলেন, যে কোনো রিডার্সদেরকে কোনো টেক্সট বিচার করতে হলে সেই রাইটারের কোনো ব্যাকগ্রাউন্ড, তার জীবনী, তার জীবনে কি কি প্রভাব ফেলেছিল, এই সমস্ত কিছু জানার প্রয়োজনই নেই। শুধুমাত্র টেক্সটের যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণ করে তাকে বিচার করতে হবে। তাহলে আমরা এই ক্ষেত্রে এসে টি.এস. ইলিয়ট যে ঐতিহ্য বা ট্র্যাডিশনের কথা বলেছিলেন, সেটা থেকে আমরা একটু যেন সরে আসা হয়েছে সেটা দেখতে পাচ্ছি। কারণ তিনি বলেছিলেন যে একটা টেক্সট সবসময় কি হবে, অবজেক্টিভ, কারণ কবির নিজস্ব কোনো কিছু যেন সেটাতে প্রকাশ না পায়। আর ঐতিহ্যের কথা বলেছিলেন, কিন্তু এই ধারণাতে আমরা দেখছি তার সেই সমস্ত বক্তব্য থেকে সরে এসে টেক্সটের উপরে শুধু ফোকাস করা হয়েছে। যদিও সরাসরি তার মতবাদের সাথে লিঙ্ক নয়, তবে তিনি কিছুটা বলেছিলেন, তবে তিনি ট্র্যাডিশনের কথাটা বলেছিলেন সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি না। এবং বনবৈজ্ঞানিক মানে আইএ রিচার্ডসের এবং এফআর লিয়েভিসের নৈতিক ধারণা থেকেও এটা আলাদা। তাহলে এটা নিউ ক্রিটিসিজমের উপরে ফলো করছে, কারণ একমাত্র জন ক্রো র্যানসামই এই ধরনের টেক্সট রিলেটেড সমালোচনার কথা বলেছিলেন এবং তিনি তার বিখ্যাত সেই গ্রন্থ নিউ ক্রিটিসিজম, যেটা ম্যানিফেস্টো বলা হয় এই মডার্ন ক্রিটিসিজমের ক্ষেত্রে, সেখান থেকেই এই ধারণাটি প্রবর্তিত হয়, তাই না? দেখো 1910, দ্য টার্ম নিউ ক্রিটিসিজম ওয়াজ ফার্স্ট ইউজ ইন 1910 বাই জোয়েল এলিস স্পিঙ্গার্ন ইন আ লেকচার টাইটেল দ্য নিউ ক্রিটিসিজম। তাহলে এই যে নিউ ক্রিটিসিজম, এই শব্দটা প্রথম ব্যবহার করেন মার্কিন একজন পণ্ডিত বা ক্রিটিক বলতে পারি আমরা, জোয়েল এলিয়াস স্পিঙ্গার্নের দ্বারা। তিনি 1910 সালের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে একটা বক্তৃতা দিয়েছিলেন, যেটাকে দ্য নিউ ক্রিটিসিজম বলা হয়। সেই বক্তৃতাতেই কিন্তু এই শব্দটা তিনি প্রথম ইউজ করেন। তবে এই শব্দটা তিনি সে সময় যদিও উচ্চারণ করেছিলেন, পরবর্তীকালে এই শব্দটা একটা লিটারারি মুভমেন্ট হিসেবে সারা বিশ্ব জুড়ে জনপ্রিয়তা পায় 1941 সালে, 1941-এ জন ক্রো র্যানসামের সেই বইটা প্রকাশ করার পরে। বোঝা গেছে? জন ক্রো র্যানসামের সেই দ্য নিউ ক্রিটিসিজম, যেটাকে ম্যানিফেস্টো বলা হয় নিউ ক্রিটিসিজমের, সেখানে তিনি এই শব্দটা ইউজ করেছেন। তবে তার বহু আগে কিন্তু জোয়েল এলিয়াস স্পিঙ্গার্ন এই শব্দটা ব্যবহার করেছিলেন সবার প্রথম 1910 সালে কলম্বিয়া ইউনিভার্সিটিতে নিউ ক্রিটিসিজম হিসেবে একটা লেকচার দেওয়ার সময়। তাহলে নিউ ক্রিটিসিজম ফার্স্ট ইউজড বাই জোয়েল এলিয়াস স্পিঙ্গার্ন যদি বলে 1910, আর জনপ্রিয় করেছিলেন হু মেড ইট পপুলার, জন ক্রো র্যানসাম মেড ইট পপুলার ডিউরিং 1941, মানে ডিউরিং দ্য নিউ ক্রিটিসিজম মুভমেন্ট, দ্যাট লিটারারি মুভমেন্ট। বোঝা গেছে? এবং এর প্রধান বৈশিষ্ট্য কি না, ক্লোজ রিডিং। এই নিউ ক্রিটিসিজম অনুযায়ী
ঐতিহাসিক বা লেখকের জীবনী সংক্রান্ত আলোচনার থেকে কিন্তু ক্লোজ রিডিং মানে টেক্সটের নিজস্ব গঠনের উপরে বেশি জোর দেওয়া হয়। এরপরে আমরা নিউ ক্রিটিসিজমের সেই ব্রিটিশ প্রিকারসার্সদেরকে দেখব। প্রিকারসার মানে হচ্ছে অগ্রদূত বা পথ প্রদর্শক। ব্রিটিশদের ক্ষেত্রে কারা কারা ছিল? অবশ্যই টিএস ইলিয়ট। টিএস ইলিয়ট নিয়ে আমি ইন ডিটেইল এর আগে মডার্ন ক্রিটিসিজমের পার্ট 1-এ আলোচনা করেছি। এছাড়াও ছিলেন আইএ রিচার্ডস। আইএ রিচার্ড নিয়েও আমরা আলোচনা করেছি। এছাড়া আরো একজনকে আমরা এখানে দেখতে পাবো, তিনি হচ্ছেন এজরা পাউন্ড, সেই ইমেজিজম মুভমেন্ট যার সূচনা করেছিলেন তিনি। তিনি বলেছিলেন যে কবিতার শব্দ চয়নে স্পষ্টতা থাকবে, সংক্ষিপ্ততা এবং অলংকারহীন ভাষার প্রয়োগ তিনি চেয়েছিলেন, যেটা পরবর্তীতে গিয়ে নিউ ক্রিটিসিজমের ওই যে ক্লোজ রিডিং বা একটা নিবিড় পাঠ পদ্ধতির মূল ভিত্তি হয়ে দাঁড়ায়। তাহলে ইনাকেও পথ প্রদর্শক আমরা বলতে পারি। তিনি কবির ব্যক্তিগত আবেগের বাইরের প্রেক্ষাপটের চেয়ে কাব্যের সেই অবজেক্টিভিটি এবং সরাসরি উপস্থাপনার উপরে গুরুত্ব দিয়েছিলেন। এবং নিউ ক্রিটিসিজমেও আমরা কি দেখতে পাই? একই জিনিসটা দেখতে পাই, তাই না? যে টেক্সটের বাইরে কোনো তথ্য কিন্তু তার উপরে প্রভাব ফেলবে না, সেগুলো বর্জন করে কেবল টেক্সটের ভেতরের গঠন বিশ্লেষণের কথা বলা হয়েছে নিউ ক্রিটিসিজমে। আর এজরা পাউন্ডও এই ধরনেরই কথা বলেছিলেন। তাহলে পরবর্তীকালে এই ধারণাগুলো গিয়ে আমরা নিউ ক্রিটিসিজমের যে মূল ভিত্তি সেগুলোতে দেখতে পেয়েছিলাম। টিএস ইলিয়টও তাই বলেছিলেন এবং আইএ রিচার্ডসেও আমরা সেই মনোবৈজ্ঞানিক ওয়েতে যে বিশ্লেষণ, যেখানে রিডার্সদেরকে টেক্সট দিয়ে দেওয়া হবে, লেখকের নাম বলা হবে না, তার ব্যাকগ্রাউন্ড বলা হবে না, তাহলে শুধু টেক্সটটাকে বিচার করতে হবে, এমনটা দেখেছিলাম আইএ রিচার্ডসের কথা অনুযায়ী। এবং ইলিয়টও বলেছিলেন যে কোনো টেক্সটের ওপরে কোনো লেখকের তার ডাইরেক্ট কোনো ইমোশন বা তার লাইফের কোনো প্রভাব থাকবে না। তাহলে এদের প্রত্যেককেই আমরা ব্রিটিশ প্রিকারসার্স বলতে পারি নিউ ক্রিটিসিজমের। বোঝা গেছে? তাহলে 1920-র দশকের ব্রিটিশ নিউ ক্রিটিসিজমের পূর্বসূরি ছিলেন আইএ রিচার্ডস, এজরা পাউন্ড, টিএস ইলিয়ট। এবং এই যে ব্রিটিশ নিউ ক্রিটিসিজম, এর মূল ধারণা কি থাকছে না? স্ট্রেস অন ইম্পার্সোনালিটি। কবিতায় ব্যক্তিগত আবেগ থাকবে না। পোয়েট্রি অ্যাজ আ ভার্বাল স্ট্রাকচার, নট ইমোশনাল ওভারফ্লো। কবিতা একটা ভাষাগত কাঠামো, আবেগের উচ্ছ্বাস নয়। বোঝা গেছে? শুধুমাত্র ভাষাগত কাঠামো, কোনো ধরনের আবেগ থাকবে না। আর টিএস ইলিয়ট এক্ষেত্রে বলেছিলেন যদিও আবেগ থাকবে সেটা কিন্তু একটা সার্বজনীন আবেগ হবে, ব্যক্তিগত হবে না, তাই না? ইম্পর্টেন্স অফ ট্র্যাডিশন অ্যান্ড ফর্ম, ঐতিহ্য এবং রূপের গুরুত্ব, এগুলো আমরা ব্রিটিশ নিউ ক্রিটিসিজমে দেখতে পেয়েছিলাম। মানে এই সমস্ত ক্রিটিকদের বক্তব্যে এটাই দেখা গিয়েছিল। যেমন সেই 1924-এ আইএ রিচার্ডসের প্রিন্সিপাল অফ লিটারারি ক্রিটিসিজম আমরা দেখেছিলাম। এই গ্রন্থে রিচার্ডস আধুনিক এই ক্রিটিসিজমের গুরুত্বপূর্ণ ধারণাগুলি দিয়েছিলেন। আয়রানি, টানাপোড়ন মানে টেনশন, ব্যালেন্স মানে সমতা ইত্যাদি। এছাড়া তিনি পার্থক্য দেখিয়েছিলেন, পোয়েটিক ল্যাঙ্গুয়েজ এবং সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজের পার্থক্য। এর আগের ক্লাসে আমি অলরেডি উচ্চারণ করেছিলাম তোমাদের ক্ষেত্রে যে সেই দ্বিভাষিক তত্ত্বের তিনি ধারণা দিয়েছিলেন। সায়েন্টিফিক, রেফারেন্সিয়াল অর প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজ, ব্যবহারিক বা বৈজ্ঞানিক ভাষা, এই দুটো ভাষার মধ্যে তিনি পার্থক্য দেখিয়েছিলেন। যে ব্যবহারিক ভাষা আমাদেরকে শুধুমাত্র টেক্সটটাকে সুন্দর করতে সাহায্য করবে, তার কোনো বৈজ্ঞানিক সত্যতা থাকবে না। সমস্ত ব্যবহারিক ভাষার বৈজ্ঞানিক সত্যতা থাকবে না। আবার বৈজ্ঞানিক ভাষার কিন্তু অবশ্যই সেগুলো সত্য, মানে তার সত্যতা থাকবে, কারণ সেগুলো প্রমাণিত। তিনি এই যে দুটোর পার্থক্য সেটা তিনি দেখিয়েছিলেন। তাহলে আইএ রিচার্ডসের প্রিন্সিপাল অফ লিটারারি ক্রিটিসিজম আমরা দেখেছিলাম। এছাড়া প্র্যাকটিক্যাল ক্রিটিসিজমও আমরা দেখেছিলাম, যেখানে তার প্র্যাকটিক্যাল ক্রিটিসিজম কিসের উপরে ভিত্তি করে রচিত না, তিনি যে তার ছাত্রদেরকে একটা কবিতা বিশ্লেষণ করতে দিয়েছিলেন সেই পরীক্ষামূলক পদ্ধতির উপরে ভিত্তি করে রচিত। এছাড়া লেখক কাল বা পটভূমি বাদ দিয়ে ক্লোজ রিডিং এর উপরে জোর দেবেন, এটাও তিনি এখানে বলেছিলেন। এবং তার এই সমস্ত ধারণা মডার্ন ক্রিটিক এবং আমেরিকান নিউ ক্রিটিকদের ওপরে কিন্তু গভীর প্রভাব ফেলেছিল। তাহলে আইএ রিচার্ডসের সেই বিখ্যাত দুটো গ্রন্থ অলরেডি আমরা জানি, যেটা প্রিন্সিপাল অফ লিটারারি ক্রিটিসিজম এবং প্র্যাকটিক্যাল ক্রিটিসিজম। মডার্ন ক্রিটিসিজম বা নিউ ক্রিটিসিজমের মূল ভিত্তি সেটা আমরা বলতে পারি। এরপরে আলোচনা করব আমরা উইলিয়ামসনকে নিয়ে, যার 7 টাইপস অফ অ্যাম্বিগুইটি আমরা পাবো। ইনি কে ছিলেন? ইনি ছিলেন আইএ রিচার্ডসের একজন স্টুডেন্ট। ইনার এই 7 টাইপস অফ অ্যাম্বিগুইটি 20th সেঞ্চুরিতে লিটারারি ক্রিটিসিজমের ইতিহাসে একটা অত্যন্ত প্রভাবশালী গ্রন্থ, যেটা নিউ ক্রিটিসিজম মুভমেন্টের একটা ভিত্তি স্থাপন করেছিল। এমসনের মতে কবিতায় অ্যাম্বিগুইটি বা দ্ব্যর্থকতা কোনো ত্রুটি নয়, কিন্তু এটা শুধুমাত্র কবিতার অর্থের একটা গভীরতা এবং সমৃদ্ধিকে বাড়াচ্ছে। অ্যাম্বিগুইটি থাকতেই পারে, সেটা দোষ কিছু নয়। কে বলেছিলেন 7 টাইপস অফ অ্যাম্বিগুইটিতে? উইলিয়ামসন বলেছিলেন।
তিনি তার এই বিখ্যাত গ্রন্থ 7 টাইপস অফ অ্যাম্বিগুইটিতে কবিতার ভাষার 7টা ভিন্ন ধরনের অস্পষ্টতা বিশ্লেষণ করেছেন। কি কি না, প্রথম প্রকার অস্পষ্টতা কি, বিশদ বর্ণনা ও রূপক, মেটাফোর। মানে এটা এমন একটা শব্দ বা বর্ণনা যেখানে একসাথে একাধিক অর্থ প্রকাশ পাবে, মানে মূলত একটা রূপক থাকবে কিন্তু সেটার মাধ্যমে দুটো আলাদা আলাদা ধারণা প্রকাশ পাবে। বোঝা গেছে, মেটাফোর। দ্বিতীয় প্রকার কি না, একটা সমন্বিত অর্থ থাকবে, মার্জড মিনিংস, মানে যখন দুটো বা দুটোর বেশি ভিন্ন অর্থ একসাথে মিশে একটা নতুন এবং জটিল অর্থ তৈরি করবে। মানে এমসনের মতে এটা একটা বিকল্প অর্থের মিলন। তৃতীয় প্রকার কি না, সমসাময়িক অর্থ, সাইমালটেনিয়াস মিনিং। একটা শব্দ বা বাক্যে দুটো সম্পর্কহীন অর্থ যখন প্রেক্ষাপটের কারণে একসাথে চলে আসবে এবং বিদ্যমান থাকবে, পাঠক তখন কি করবে, প্রসঙ্গের ভিত্তিতে সেই অর্থগুলোকে বুঝবে, কারণ প্রেক্ষাপটের কারণে সেই অর্থগুলো তখন সামঞ্জস্যপূর্ণ। অর্থগুলো টোটালি আলাদা রকমের, কিন্তু ওই প্রেক্ষাপটে সেই দুটো সেখানে প্রেজেন্ট থাকবে, তখন পাঠক প্রেক্ষাপটের আঙ্গিকে কিন্তু সেই অর্থ বুঝবে। চতুর্থত কি বলেছিলেন, জটিল মানসিক অবস্থা, কমপ্লেক্স স্টেট অফ মাইন্ড। এখানে একাধিক অর্থ একে অপরের সাথে সরাসরি একমত নয়, কিন্তু লেখকের একটা জটিল এবং দ্বিধাগ্রস্ত মানসিক অবস্থাকে প্রকাশ করতে এই অর্থগুলো একসাথে সাহায্য করবে। বোঝা গেছে, মানে সবার যে একই হবে তা নয়, কিন্তু এগুলোর দ্বারা আমরা সেই রাইটারের জটিল মানসিক অবস্থা বুঝতে পারবো। ফিফথ তিনি বলেছিলেন দুর্ভাগ্যজনক দ্বিধা বা ফরচুনেট কনফিউশন। এটা কখন ঘটবে না, যখন লেখক লিখতে লিখতে তার নতুন কোনো ধারণা খুঁজে পান, সেক্ষেত্রে এই যে রূপক বা সিম্বলটা লেখকের সেই পূর্বের ধারণা এবং নতুন ধারণার মাঝামাঝি কোথাও একটা অবস্থান করবে, তখন সেটা হবে কি, ফরচুনেট কনফিউশন। মানে লিখছিলেন এক, অন্য ধারণা খুঁজে পেয়ে গেলেন, তাহলে মেটাফোরটা কিন্তু মাঝখানে রয়ে গেল, দুদিকেই রেফার করছে, সেক্ষেত্রে আমরা কনফিউজড হয়ে যেতে পারি। তাহলে এই ফরচুনেট কনফিউশন ছিল তার 5 বা 5th প্রকারভেদ। 6th তিনি কি বলেছেন, স্ববিরোধী এবং অপ্রাসঙ্গিকতা, কন্ট্রাডিকশন এবং ইররিলেভেন্স। যখন কোনো বক্তব্য আপাত দৃষ্টিতে অর্থহীন বা স্ববিরোধী মনে হবে, তখন পাঠক মানে রিডার কিন্তু বাধ্য হবেন নিজের মতো করে একটা অর্থ খুঁজে নিতে। সে যেটা ঠিক মনে করবে সেটাই সে বের করবে ওই মানে থেকে, কারণ প্রকৃত মানে দিতে পারছে না সেটা কোনোটা। অনেক টেক্সটের ক্ষেত্রে এটা হয়, আমরা নিজেদের মতো বিচার করি। বোঝা গেছে, কন্ট্রাডিকশন। এবং 7th যেটা তিনি বলেছিলেন যে ফুল কন্ট্রাডিকশন। তাহলে দেখো 6th কিন্তু কন্ট্রাডিকশন অ্যান্ড ইররিলেভেন্স ছিল, 7th ফুল কন্ট্রাডিকশন, সবচেয়ে গভীর স্তর এটা। এখানে একটা শব্দ বা প্রসঙ্গের সম্পূর্ণ বিপরীত দুটো অর্থ থাকে তিনি বলেছিলেন, এবং এটা লেখকের অবচেতন মনে থাকা কোনো মৌলিক দ্বন্দ্ব, যেমন ধর্মীয় বা আদর্শিক সেই সংঘাত, সেটাকে প্রকাশ করে, এবং এটা আমরা অনেক রিডার্সরা ধরতে পারবো, অনেকরা পারবো না। তাহলে ফুল কন্ট্রাডিকশন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ বিপরীত দুটো অর্থ থাকবে, এটাও হতে পারে ওটাও হতে পারে, মানে লেখকের অবচেতন মনে কোনো মৌলিক দ্বন্দ্ব থাকবে, সেই দ্বন্দ্বটাকে এটা প্রকাশ করে দেয়, এই স্তরটা প্রকাশ করে দেয়। তো এই হচ্ছে 7 টাইপস অফ অ্যাম্বিগুইটি বাই উইলিয়াম সিম্পসন, যেখানে তিনি বলেছেন যে অ্যাম্বিগুইটি কিন্তু কোনো দোষ বা ত্রুটি নয় কোনো টেক্সটের, এটা বরং টেক্সটের গভীরতাটা আরো বাড়ায়, এবং এটাও নিউ ক্রিটিসিজমের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পথ প্রদর্শক এবং মডার্ন ক্রিটিসিজমের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। এরপরে আমরা দেখতে পাচ্ছি রাইজ অফ আমেরিকান নিউ ক্রিটিসিজম, যেটা 1920 থেকে 30s এর মাঝামাঝি সময় দেখতে পেয়েছিলাম। জন ক্রো র্যানসাম নিয়ে ইন ডিটেইল আমি এর আগের ক্লাসেই আলোচনা করেছি। জন ক্রো র্যানসাম সেই 20th সেঞ্চুরির আমেরিকান সাহিত্যের প্রধান ব্যক্তিত্ব, প্রভাবশালী লেখক, কবি এবং নিউ ক্রিটিসিজমের প্রতিষ্ঠাতা বলা হয়, জনক বলা হয় তাকে। তিনি অধ্যাপক ছিলেন, সম্পাদক ছিলেন, এবং সাউদার্ন এগ্রেরিয়ান আন্দোলন বা মুভমেন্টের একজন প্রধান কণ্ঠস্বর হিসেবে তিনি পরিচিত ছিলেন। দ্য ফিউজিটিভ পত্রিকার এডিটর ছিলেন তিনি, এবং লিটারারি ক্রিটিসিজমকে গম্ভীর এবং প্রাতিষ্ঠানিক বিদ্যা হিসেবে তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তিনি বলেছিলেন লিটারারি ক্রিটিসিজমকে অন্যান্য প্রতিষ্ঠানের মতো গুরুত্ব দেওয়া উচিত। তিনি বলেন সমালোচকের কাজ হলো লিটারেচারকে নিয়ে আলোচনা করা, অ্যাবাউট লিটারেচার নয়। এই যে লিটারেচার ইটসেলফ, নট অ্যাবাউট লিটারেচার। তার সময়কার অন্যান্য যে ফিগারগুলোকে আমরা দেখতে পাই তারা হচ্ছেন অ্যালেন টেট, রবার্ট পেন ওয়ারেন এবং ডোনাল্ড ডেভিসন। এই যে ফিউজিটিভ, এটা শুরু হয়েছিল জন ক্রো র্যানসাম, অ্যালেন টেট এবং রবার্ট পেন ওয়ারেনের সহযোগিতায়। অনেক ছাত্র এবং শিক্ষকদের একটা আনুষ্ঠানিক একটা গোষ্ঠী ছিল এটা, যারা বিভিন্ন সময়ে দর্শন
এবং সেই সময়কার সাহিত্য নিয়ে আলোচনা করার জন্য একসাথে মিলিত হতেন। এবং তাদের ফোকাস কি ছিল না, প্রাথমিক ফোকাস ছিল কবিতা এবং সাহিত্যিক সেই মডার্নিজম নিয়ে আলোচনা করা। তারা আধুনিক কবিতা তৈরি করতে চেয়েছিলেন এবং তাদের কাজ প্রকাশের জন্য তারা ফিউজেটিভ নামে একটা পত্রিকা প্রকাশ করতেন, যেটা 1922 থেকে 25 পর্যন্ত হয়েছিল। তাদের মূল বিশ্বাস ছিল তারা সেই সময়ের দক্ষিণের মানে আমেরিকার সেই দক্ষিণের এরিয়ার প্রচলিত সেই অতিরিক্ত ভাবপ্রবণ লেখালেখি এবং আধুনিক জীবনের সেই বিশৃঙ্খল গতির এই দুটোরই কিন্তু সমালোচনা করেছিলেন। এই দুটোকেই তারা প্রত্যাখ্যান করেছিলেন, কারণ সেই সময় আমেরিকাতে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন শুরু হয়েছিল, শিল্পের ফলে যে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল, কিন্তু আমেরিকার দক্ষিণের দিকের প্রদেশগুলো সেই সময় শিল্প বিপ্লবের ছোঁয়া এতটা পায়নি। তো সেখানকার লেখকদের অতিরিক্ত ভাবপ্রবণ মানে অতিরিক্ত আবেগ, আবার তাদের স্থানের সেই শিল্প বিপ্লবের ফলে সেই বিশৃঙ্খলা, এই দুটোকেই তারা রিজেক্ট করতো। তারা শিল্প হিসেবে কবিতার মূল্য দিতে চাইতো, যার জন্য বুদ্ধিবৃত্তিক কঠোরতা এবং কারিগরি প্রয়োজন ছিল। এবং এই ধারণাটাই নিউ ক্রিটিসিজমের একদম পূর্বসূরি। তাহলে ফিউজেটিভ কেন নাম ছিল তাদের? কারণ তারা পালিয়েছিলেন। ফিউজেটিভ মানে কি? ফ্লেড ফর্ম। পালিয়েছিলেন। কি থেকে পালিয়েছিলেন? না তাদের সময়কার তৎকালীন সেই প্রচলিত অনুপ্রেরণাহীন সাহিত্য ঐতিহ্য থেকে তারা ফিউজেটিভ মনে করতেন, নিজেদেরকে পলাতক মনে করতেন। মানে তাদের সময়কার যেগুলো চলছিল সেই সাহিত্য ঐতিহ্য থেকে, দক্ষিণের মানে আমেরিকার দক্ষিণের এরিয়ার কবিদের অতিরিক্ত ভাবপ্রবণ বা আবেগপ্রবণ সেই লেখালেখি থেকে এবং তৎকালীন আমেরিকান সেই শিল্প বিপ্লবের বিশৃঙ্খল গতি থেকে তারা বা সেই অ্যাফেক্টেড সাহিত্য থেকে তারা পলায়ন করতে চাইতেন। তাই নাম হয়েছে ফিউজেটিভ। নিজেদেরকে ফিউজেটিভ মনে করতেন, তাই এই গোষ্ঠীর নাম তারা ফিউজেটিভ দিয়েছিলেন, যেখানে আমরা তার সাথে অ্যালেন টেট, রবার্ট পেন ওয়ারেন এবং ডোনাল্ড ডেভিডসনকেও দেখতে পাই। এরপরে দেখো 1930 থেকে 1940-এর সেই ইনস্টিটিউশনাল গ্রোথ। ইম্পর্টেন্ট জার্নালস প্রমোটিং নিউ ক্রিটিসিজম। নিউ ক্রিটিসিজমকে প্রমোট করার জন্য যে সমস্ত জার্নাল বা পত্রিকা গুরুত্বপূর্ণ ছিল সেগুলো কি? দ্য সাউদার্ন রিভিউ edited by পেন ওয়ারেন, ক্লিন্থ ব্রুক, দ্য কেনিয়ান রিভিউ, দ্য সেভান রিভিউ। এই সময়ে নিউ ক্রিটিসিজম আমেরিকার সেই বিশ্ববিদ্যালয়গুলিতে আধিপত্য বিস্তার করেছিল এই সমস্ত লেখকের হাত ধরে। কারণ অলরেডি আমরা এদিকে ব্রিটিশের ক্ষেত্রে মডার্ন ক্রিটিসিজমের ধারণা পেয়েছিলাম, যেখানে টেক্সটের উপরে গুরুত্ব আরোপ করা হতো, এবং পরবর্তীতে আমরা আমেরিকাতে কি দেখলাম, সেখানে এই ধারণা ইন্ট্রোডিউস হয়েছে। এবং সেখানে তখন উত্তরের অঞ্চলের রাজ্যগুলোর তুলনায় দক্ষিণের অঞ্চলের রাজ্যগুলো সম্পূর্ণ আলাদা ছিল। উত্তর দিকে আমরা দেখতে পেতাম যে বিভিন্ন রাজ্যগুলোতে শিল্প বিপ্লব ঘটছে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ঘটছে, কিন্তু দক্ষিণের গুলো যেমন ওই ভার্জিনিয়া, নর্থ ক্যারোলিনা, সাউথ ক্যারোলিনা, জর্জিয়া, আলাবামা, মিসিসিপি, লুইজিয়ানা, টেনেসি ইত্যাদি এই যে রাজ্য অঞ্চলগুলি, এগুলি উত্তরের সেই শিল্পায়নের থেকে অনেকটা দূরে ছিল। উত্তরের রাজ্যগুলো তখন যেরকম সেই শিল্পায়নের দিকে ঝুঁকে যাচ্ছিল, কলকারখানা সেখানে গড়ে উঠছিল, তখন কিন্তু এই দক্ষিণের দিকের অর্থনীতি কিসে দাঁড়িয়েছিল? কৃষি, খামার বা দাস প্রথার উপরে। তারা ফসল চাষ করতো, মেইনলি তুলো, তামাক, এই সমস্ত কিছু চাষ করতো। এছাড়া দাস প্রথা মানে সমাজ ব্যবস্থা ছিল মূলত গ্রামীণ, সেখানে গ্রাম কেন্দ্রিক। জমিদার বা খামারের মালিকরা থাকতো এবং তারা উচ্চ শ্রেণী ছিল। তাদের অধীনে লক্ষ লক্ষ আফ্রিকান বংশোদ্ভূত মানুষ দাস হিসেবে কাজ করত। কোথায়? আমেরিকার দক্ষিণ ভাগে, ভার্জিনিয়া, ক্যারোলিন, অ্যালাবামা, মিসিসিপি, লুইজিয়ানা প্রভৃতি অঞ্চলে। তো এই যে সংস্কৃতিতে ঐতিহ্য, ভদ্রতা, পারিবারিক সম্মান, ধর্মের ওপরে খুব বেশি জোর দেওয়া ইত্যাদি, এগুলো আমরা দক্ষিণের দিকে বেশি পেতাম। উত্তরে সেই তুলনায় সেই সময় এটা ছিল না। তাহলে দক্ষিণের রাইটারদের রাইটিং এর মধ্যে অতিরিক্ত ভাবপ্রবণ, অতিরিক্ত আবেগ দেখা দিত। অ্যাট দ্য সেম টাইম উত্তরের রাইটারদের সেই রাইটিংয়ে কিন্তু চরম বিশৃঙ্খলা দেখা দিত, কারণ শিল্পায়নের দিকে ঝুঁকছিল শহরগুলো, মডার্ন হচ্ছিল। এবং এই দু ধরনেরই সাহিত্যকেই কিন্তু এই যে গ্রুপ এরা বর্জন করেছিল। তাই এরা নিজেদেরকে ফিউজেটিভ বলেছিল এবং এদের আলাদা গোষ্ঠী এরা তৈরি করেছিল। পরবর্তীকালে এই গোষ্ঠী কিন্তু তাদের ওই মূল ফোকাস থেকে সরে গিয়ে অন্যদিকে আলোচনাতে চলে গিয়েছিল, যেটা সাউদার্ন এগ্রেরিয়ান বা দক্ষিণী সংস্কৃতি নামে পরবর্তীকালে গঠিত হয়েছিল। কিন্তু প্রথমে প্রারম্ভিক ক্ষেত্রে তারা এই ধারণার উপরে ভিত্তি করে তাদের এই ফিউজেটিভ গোষ্ঠী শুরু করেছিলেন। পার্টিকুলার টেক্সটের ওপরেই গুরুত্ব দিয়েছিলেন বেশি, এবং এটাই ছিল নিউ ক্রিটিসিজমের মূল ধারণা। টেক্সট কেমন হওয়া উচিত, টেক্সটের বিশেষ বিশ্লেষণ কিভাবে করতে হবে, এগুলোই তারা বলছিল। যে ক্ষেত্রে আমরা এই সাউদার্ন রিভিউ, কেনিয়ান রিভিউ ইত্যাদি পত্রিকা পাই, যেগুলোর এডিটর কখনো ছিলেন র্যানসাম, কখনো টেট, কখনো পেন ওয়ারেন। বোঝা গেছে?
এবং পুরো আমেরিকা জুড়ে কিন্তু তখন এই যে নিউ ক্রিটিসিজম এটা কিন্তু তাহলে আধিপত্য বিস্তার করেছিল, এটা আমরা দেখতে পাচ্ছি 1930 থেকে 40-র দশক। কারণ 41-এ আমরা র্যানসামের দ্য নিউ ক্রিটিসিজম পেয়েছিলাম, যেটা হচ্ছিল ম্যানিফেস্টো একটা। সেখানে সিস্টেম্যাটিক, অবজেক্টিভ এবং টেক্সট সেন্টার্ড ক্রিটিসিজমের কথা বলা হয়েছিল। মরালিজমকে, বায়োগ্রাফিকে, হিস্ট্রি অ্যাজ ক্রিটিক্যাল বেসিস ইত্যাদি সমস্ত কিছুকে কিন্তু রিজেক্ট করা হয়েছিল। কোনো টেক্সটের নৈতিকতার কোনো প্রয়োজন নেই, সেখানে তার লেখকের জীবনীর কোনো প্রয়োজন নেই। টেক্সটটা টেক্সট সেন্টার্ডই হবে, লেখকের বায়োগ্রাফির কোনো গুরুত্ব নেই, হিস্ট্রি কোনো গুরুত্ব নেই। ক্রিটিসিজম হবে টেক্সট সেন্টার্ড, অবজেক্টিভ হবে, সিস্টেমেটিক হবে। কে বলেছিলেন? জন ক্রো র্যানসাম তার বিখ্যাত দ্য নিউ ক্রিটিসিজমে বলেছিলেন। এরপরে আমরা দেখতে পাবো 1946-এ দ্য ইন্টেনশনাল ফ্যালাসি। ইন্টেনশনাল ফ্যালাসি হচ্ছে নিউ ক্রিটিসিজমের খুবই গুরুত্বপূর্ণ একটা ধারণা। 1946 সালে ডব্লিউ.কে উইমস্যাট এবং মনরো বিয়ার্ডসলে তাদের বিখ্যাত এসেতে এই ধারণাটার প্রবর্তন করেন। এই ধারণার মূল বক্তব্য কি না, লেখকের উদ্দেশ্য এক্ষেত্রে অপ্রাসঙ্গিক এবং টেক্সটটাই হবে চূড়ান্ত। মানে কোনো কবিতা বা সাহিত্যকর্মের অর্থ বিচার করার সময় লেখক কি ভেবে সেটা লিখছিলেন, কেন লিখছিলেন, উদ্দেশ্য কি ছিল, এগুলো জানার কোনো দরকার নেই। এগুলো অপ্রাসঙ্গিক, এগুলো বিভ্রান্তিকর, এগুলোকে এড়িয়ে চলতে হবে। তাহলে ফোকাস কিসে করতে হবে না, টেক্সটটাতে। যে টেক্সটটার যে শব্দ এবং গঠন, সেখান থেকে তার অর্থ বের করতে হবে। সেই টেক্সটটা লেখার পরে কিন্তু লেখকের আর ব্যক্তিগত সম্পত্তি সেটা নয়, সেটা পাবলিক টেক্সট হয়ে যাচ্ছে। এবং লেখক যা বোঝাতে চেয়েছেন তা যদি লেখায় ফুটে না ওঠে, তবে সেই উদ্দেশ্য জেনে কোনো লাভ নেই, এটাও তারা বলেছিলেন। আর যদি ফুটে ওঠে, তবে লেখাটা পড়লেই তো বোঝা যাচ্ছে যে সেটা কি নিয়ে। আলাদা করে আর লেখকের কাছে যাওয়ার দরকার নেই, তার ব্যাকগ্রাউন্ড, তার লাইফ জানার দরকার নেই। বোঝা গেছে? মানে টেক্সটটাই হবে চূড়ান্ত, এটাই বলা হয়েছিল। কারণ যদি লেখক কি বোঝাতে চেয়েছেন সেটাই না বোঝা গেল, তাহলে তো কি তিনি বোঝাতে চেয়েছেন সেটা জানার আলাদা কোনো উদ্দেশ্য থাকাই উচিত নয়। যদি না বোঝা যাচ্ছে যে তিনি কি লিখতে চেয়েছিলেন, তাহলে সেটা আলাদা করে বোঝার দরকার নেই। কারণ যেটুকু বোঝা যাচ্ছে আমাদেরকে সেটুকুই নিয়ে আলোচনা করতে হবে, বা সেটুকুই সেই টেক্সটের অর্থ হিসেবে বুঝতে হবে। তাই ডব্লিউ.কে উইমস্যাট এবং মনরো বিয়ার্ডসলে তাদের এই 1946-এর এই এসেতে এই যে ভ্রান্তি, ইন্টেনশনাল ফ্যালাসি, ফ্যালাসি মানে কি? ভ্রান্তি, ঠিক আছে? এই যে ভ্রান্তি, এই ভ্রান্তিকে বিচার করার জন্য প্রমাণের 3টে উৎসর কথা বলেছেন, যেটা টেক্সটটা বিশ্লেষণের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন প্রভাব ফেলবে। প্রথমত কি না, ইন্টারনাল এভিডেন্স, দ্বিতীয়ত এক্সটার্নাল এভিডেন্স, আর তৃতীয়ত ইন্টারমিডিয়েট এভিডেন্স। ইন্টারনাল এভিডেন্স কি জিনিস? এটা মূলত সাহিত্যের মূল টেক্সট বা পাঠ্য বা শব্দ থেকে পাওয়া যাচ্ছে। নিউ ক্রিটিকদের মতে অর্থ বের করার জন্য এটা একমাত্র গ্রহণযোগ্য পথ। ব্যাকরণ অভিধানের অর্থ এবং শব্দের গঠন এখানে মূল ভূমিকা পালন করবে। এক্সটার্নাল কি না, এক্ষেত্রে লেখকের ব্যক্তিগত চিঠি, ডায়েরি বা তার নিজের দেওয়া ব্যাখ্যা থেকে এক্সটার্নাল এভিডেন্স আমরা পাবো। নিউ ক্রিটিসিজমে এগুলো বর্জন করা হয়েছে, কারণ টেক্সটের ওপরেই ফোকাস করতে বলা হয়েছে। তাহলে লেখকের চিঠি, ডায়েরি থেকে কোনো কিছু আমাদেরকে তেড়ে খুঁড়ে বের করার প্রয়োজন নেই যে তিনি ওই টেক্সটে কি বলতে চেয়েছিলেন সেটা গেস করার জন্য, তাই না? তাহলে এক্সটার্নাল এভিডেন্সকে বর্জন করতে হবে, কারণ এগুলো সরাসরি টেক্সটের অংশ নয়, পাঠকের মূল শিল্পকর্ম থেকে দূরে সরিয়ে দেয় এগুলো। আর ইন্টারমিডিয়েট এভিডেন্স কি? মধ্যবর্তী। এটা লেখকের ব্যক্তিগত জীবনের ইতিহাস বা বিশেষ কোনো ঘটনা যা শব্দের অর্থের উপরে প্রভাব ফেলতে পারে। যেমন কোনো নির্দিষ্ট শব্দ লেখক কেন ব্যবহার করেছিলেন তা লেখকের ব্যক্তিগত ইতিহাস জানলে বোঝা যেতে পারে। তবে নিউ ক্রিটিকরা মনে করেন যে এই যে অর্থ টেক্সটের ভেতরে পরিষ্কার না থাকে যদি, তবে সেটা তো অপ্রাসঙ্গিক, যেটা একটু আগেই বললাম যে তারা অলরেডি বলে দিয়েছে যদি টেক্সটের ভেতরে অর্থ না প্রকাশ থাকে, সেই অর্থ বাইরে খুঁজতে যাওয়াটা অপ্রাসঙ্গিক। যেটা ভেতরে প্রকাশ পাচ্ছে সেটাই আমাদেরকে ফোকাস করতে হবে। বোঝা গেছে? তাহলে ইন্টেনশনাল ফ্যালাসি কি না, ফ্যালাসি মানে ভ্রান্তি, আর ইন্টেনশনাল মানে ইচ্ছাকৃত, মানে ইচ্ছাকৃতভাবে একজন লেখকের কি উদ্দেশ্য ছিল ওই টেক্সট লেখার পেছনে, কেন লিখছিলেন, এগুলো আমরা জানবো না, এগুলো আমাদের কাছে ভুল বা ভ্রান্ত ধারণা মনে হবে। ইন্টেনশনাল ফ্যালাসি মানে এই সমস্ত তথ্য জানার আমাদের কোনো প্রয়োজন নেই, কারণ এগুলো জানলে আমরা টেক্সটটাকে ঠিক সেইভাবেই বিচার করব। তাহলে সেক্ষেত্রে টেক্সটের কোনো স্বাতন্ত্রতা থাকছে না। আমরা যদি আগে থেকে এত কিছু জেনেই গেলাম, তাহলে টেক্সটের আলাদা করে আর কোনো স্বাতন্ত্রতা থাকছে না। বোঝা গেছে? এরপরে আমরা দেখতে পাচ্ছি অ্যাফেক্টিভ ফ্যালাসি। অ্যাফেক্টিভ ফ্যালাসিও হচ্ছে নিউ ক্রিটিসিজমের আরো একটা গুরুত্বপূর্ণ ধারণা, যেখানে আমরা 1949-এ ডব্লিউ.কে উইমস্যাট এবং মনরো বিয়ার্ডসলে তাদের এই যে প্রবন্ধ অ্যাফেক্টিভ ফ্যালাসি, এক্ষেত্রে তারা ইন্টেনশনাল ফ্যালাসির ঠিক বিপরীত যে কাজ অ্যাফেক্টিভ ফ্যালাসি সেটা নিয়ে আলোচনা করেছিলেন।
এর মূল বিষয় কি না, কোনো লিটারারি ওয়ার্কের মান বা অর্থ বিচারের ক্ষেত্রে সেটা পাঠকের মনে কি ধরনের প্রভাব ফেলছে বা কি আবেগ তৈরি করছে তার উপরে ভিত্তি করে সেই মূল্যায়ন করাকে অ্যাফেক্টিভ ফ্যালাসি বা ভ্রান্তি বলা হচ্ছে। ফ্যালাসি মানে ভ্রান্তি, অ্যাফেক্টিভ আবেগজনিত ভ্রান্তি মানে কোনো টেক্সট রিডার্সের ওপরে কি প্রভাব ফেলছে সেই প্রভাবের ভিত্তিতে তাকে মূল্যায়ন করাটাকে অ্যাফেক্টিভ ফ্যালাসি বলা হচ্ছে। নিউ ক্রিটিকদের মত কি ছিল না সাহিত্য সমালোচনা হওয়া উচিত বস্তুনিষ্ঠ। কোনো রিডার কোনো কবিতা পড়ে খুশি হলেন নাকি দুঃখ পেলেন সেটা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। ক্রিটিসিজমের সময় এই যে ব্যক্তিগত আবেগকেই তারা সবসময় দূরে সরিয়ে রাখতে বলেছে, কেবল টেক্সটের গঠন এবং ভাষার দিকে তারা প্রকাশ করতে বলেছে, তাই না? তাহলে এই যে প্রভাবটাকে তারা ফ্যালাসি বলেছে। কেন এটাকে ভ্রান্তি বা ফ্যালাসি বলেছে? কারণ এই যে প্রভাবটা, কোনো টেক্সটের প্রভাব এক একজন রিডার্সের উপরে এক এক রকম হতে পারে। যদি আমরা আবেগের উপরে ভিত্তি করে বিচার করি তবে এই যে ক্রিটিসিজম এর কোনো স্থির বা নির্দিষ্ট মান থাকবে না, তাই না? কারণ একটা রিডারের উপরে এটা অন্যরকম প্রভাব ফেলতে পারে, অন্য একটা রিডারের উপরে এটা তার মতো করে প্রভাব ফেলতে পারে। তাহলে নির্দিষ্ট তো মান থাকলো না যদি আমরা এই যে প্রভাবটাকেই একটা মানদণ্ড ধরি, তাই না? কারণ বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম প্রভাব ফেলছে, এর ফলে সেই যে ওয়ার্কটা তার কোনো নিজস্বতা থাকলো না, সে নিজস্বতা হারিয়ে ফেলবে, নিজস্ব সত্তাটা হারিয়ে ফেলবে। ফলে সেই ক্রিটিসিজমটা একটা নিছকই ইমপ্রেশনিস্টিক বা ইমপ্রেশনিজম বা ব্যক্তিগত মতামতে পরিণত হবে। কারণ যার যেমন লেগেছে, যার উপরে সেই টেক্সটের যেভাবে প্রভাব ফেলেছে সে ঠিক সেভাবেই সেটাকে দাগিয়ে দেবে, মানে তার ইমপ্রেশন অনুযায়ী সেটাকে সে বিচার করবে। তাহলে সেটা শুধুমাত্র মতামত হবে তার দ্বারা, বিভিন্ন রিডার রেসপেক্টে তাদের মতামত হবে টেক্সটের উপরে। তাহলে এটা কোনো আর সমালোচনা বা ক্রিটিসিজম হলো না। বোঝা গেছে? তাহলে ইন্টেনশনাল ফ্যালাসিতে আমরা কি দেখতে পাই? লেখকের কি উদ্দেশ্য ছিল সেটা দেখা যাবে না। ফ্যালাসি ভুল, ইন্টেনশন মানে আমাদের যদি ইন্টেনশন থাকে যে কে লিখেছে তার ব্যাকগ্রাউন্ড একটু জেনে নিই তবে তার লেখাটা আমরা ভালোভাবে বুঝতে পারবো, দ্যাট ইজ রং টোটালি। সেটাকেও ফ্যালাসি বলা হচ্ছে। কারণ আমরা যদি সেটা অনুযায়ী সেটাকে বিচার করি তাহলে টেক্সটার স্বাতন্ত্রতা হারাচ্ছে। আবার সেটা যদি রিডার্সের উপরে কি এফেক্ট করছে সেটা দেখে আমরা বিচার করি, সেক্ষেত্রেও এটা তার স্বাতন্ত্রতা হারাচ্ছে। তাহলে ইন্টেনশনাল ফ্যালাসি এবং অ্যাফেক্টিভ ফ্যালাসি কি সেটা বুঝতে পেরেছো? যে লেখকের উদ্দেশ্য জানাটা সেটাও ভুল, আবার পাঠকের মনে কি প্রভাব পড়লো সেটা দেখাটাও ভুল। তাহলে সমাধান কি? কেবল টেক্সটার উপরে ফোকাস করতে হবে, টেক্সটটা কি এবং কিভাবে লেখা হয়েছে সেটাই বিচার করতে হবে। এটাই এখানে দেখানো হচ্ছে, যেটা মেইনলি জন ক্রো র্যানসাম বলেছিল। এবং ঠিক এই জায়গাতেই আইএ রিচার্ডস, টিএস ইলিয়টের সাথে সামান্য একটু পার্থক্য রয়েছে নিউ ক্রিটিসিজমের এই সমস্ত ক্রিটিকদের সাথে। কারণ আইএ রিচার্ডস ট্র্যাডিশনের কথা বলেছিলেন, যদিও তিনি বলেছিলেন ব্যক্তিগত আবেগ থাকবে না, কিন্তু তিনি সেখানে ট্র্যাডিশনের কথা বলেছিলেন, ঐতিহ্য বজায় রাখতে হবে। আবার রিচার্ডস পাঠকদের মনের ওপরে কি প্রভাব ফেলছে সেটা থেকে বলেছিলেন। তাহলে এই জায়গাতে আমরা জন ক্রো র্যানসাম বা তার অন্যান্য সহচরীরা যারা নিউ ক্রিটিসিজমের ভিত্তি স্থাপন করেছিলেন তাদের মতামত অন্য আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে উইমজার্ট এবং বিয়ার্ডসলের এই যে দুটো প্রবন্ধ, এখানে সেটা পুরোপুরি ক্লিয়ার করে বলা রয়েছে। তাহলে এই দুটো প্রবন্ধ নিউ ক্রিটিসিজমের খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। বোঝা গেছে? এবং এরপরে আমরা পাচ্ছি সেন্ট্রাল প্রিন্সিপাল অফ ম্যাচিওর নিউ ক্রিটিসিজম। দেখো, ম্যাচিওর নিউ ক্রিটিসিজম মানে নিউ ক্রিটিসিজমের সেই পরিপক্ক পর্যায় বা ম্যাচিওর ফেজ বলতে আমরা 1940 থেকে 1950 দশককে বোঝাবো। কারণ এই সময় এই যে নিউ ক্রিটিসিজম এই তত্ত্বটা কিন্তু তার সমস্ত তাত্ত্বিক পর্যায়ে পেরিয়ে আমেরিকান ইউনিভার্সিটিগুলোর একদমই পাঠ্যসূচিতে একটা অকাট্য নিয়মে পরিণত হয়েছিল। তাহলে এই যে ম্যাচিওর ফেজ বা নিউ ক্রিটিসিজমের এই যে ম্যাচিওর বা পরিপক্ক পর্যায়, এর মূল বৈশিষ্ট্য কি না প্রাতিষ্ঠানিক রূপ। কারণ এই দশকে নিউ ক্রিটিসিজম কেবল সেই সমস্ত ক্রিটিকদের আলোচনার বিষয় আর থাকেনি, বরং শ্রেণীকক্ষে পৌঁছানোর জন্য একদম শক্তিশালী মাধ্যম খুঁজে পেয়ে গিয়েছিল। কারণ র্যানসাম সেটাই চেয়েছিলেন, প্রাতিষ্ঠানিক রূপ দিতে এটাকে। আমরা ক্লিন্ট ব্রুকসকে পাবো, আমরা রবার্ট প্যানওয়ারেনকে পাবো, তাদের লেখা আন্ডারস্ট্যান্ডিং পোয়েট্রি, আন্ডারস্ট্যান্ডিং ফিকশন, এই যে দুটো বই আমেরিকার স্কুল কলেজের সাহিত্যের সংজ্ঞাই বদলে দিয়েছিল। শিক্ষার্থীরা শিখলো যে সাহিত্যের ঐতিহাসিক পটভূমি জানাটা জরুরি নয়, ক্লোজ রিডিংটা বা নিবিড় পাঠটাই আসল। এই যে লিটারেচার ইজ সেলফ কন্টেইনড, মিনিং ইজ ইনসাইড দ্য টেক্সট। আর কিসের উপরে জোর দিতে হবে? ক্লোজ রিডিং এর, প্যারাডক্সের, আয়রনি, টেনশন, অ্যাম্বিগুইটি। অ্যাম্বিগুইটি উইলিয়াম সিমসন, 7 টাইপস অফ অ্যাম্বিগুইটি। বোঝা গেছে? আর কি কি রিজেক্ট করতে হবে? অবশ্যই লেখকের জীবনী, ইতিহাস, সাইকোলজি, রিডার্স ইমোশন, সমস্ত কিছু বর্জন করে দিতে হবে, এগুলোর কোনো প্রয়োজন নেই। তাহলে চূড়ান্ত তাত্ত্বিক কাঠামো তৈরি করছে এই 10 বছরের নিউ ক্রিটিসিজম সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মগুলোকে
একদমই পুরোপুরি দলিল রূপে যেন তৈরি করে ফেলেছে। হুইমজাট এবং বিয়ার্ডসলের দুটো প্রবন্ধ, ইন্টারন্যাশনাল ফ্যালাসি এবং অ্যাফেক্টিভ ফ্যালাসি, এই দুটো প্রবন্ধের ফলে ক্রিটিসিজমের ক্ষেত্র থেকে লেখক এবং পাঠক উভয়কেই সরিয়ে দেওয়া হলো, টেক্সটকেই কেন্দ্রবিন্দুতে আনা হলো। ক্লিন্থ ব্রুকসের সেই দ্য ওয়েল রট আর্ন এই বইটা নিউ ক্রিটিসিজমের বাইবেল হিসেবে পরিচিত হলো। বোঝা গেছে দ্য ওয়েল রট আর্ন যেটা 1947-এ তিনি রচনা করেছিলেন। নিউ ক্রিটিসিজমের বাইবেল বলা হয়েছিল এটাকে। এখানে তিনি প্যারাডক্স, আয়রনিকে শ্রেষ্ঠ কবিতার মূল মাপকাঠি হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। কি না, প্যারাডক্স এবং আয়রনিক। অর্গানিক ইউনিটি, স্বায়ত্ত শাসন, গণতন্ত্রীকরণ ইত্যাদি আমরা দেখতে পেয়েছিলাম। বিশ্বাস করা হতো একটা সার্থক ওয়ার্কের প্রত্যেকটা শব্দ একে অপরের সাথে এমনভাবে যুক্ত থাকবে যে একটাকে সরালে পুরো কাঠামোটা ভেঙে পড়বে। সাহিত্যকে সমাজ, রাজনীতি এবং লেখকের জীবনী থেকে বিচ্ছিন্ন করে একটা স্বতন্ত্র সত্তা হিসেবে দেখা হতো এই সময়ে। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে জিআই বিলের ফলে প্রচুর সাধারণ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন। নিউ ক্রিটিসিজম তাদের জন্য আশীর্বাদ স্বরূপ হয়ে উঠল, কারণ এটা পড়ার জন্য গভীর ইতিহাস বা শাস্ত্রীয় জ্ঞানের প্রয়োজন হতো না। শুধুমাত্র হাতের কাছে বইটা থাকলে এবং বইটাকে মনোযোগ দিয়ে পড়লেই যথেষ্ট ছিল এটা। তাহলে 1950-র দশকের শেষের দিকে এই যে নিউ ক্রিটিসিজম মুভমেন্টটা এতটাই শক্তিশালী হয়ে উঠেছিল যে একে চ্যালেঞ্জ করার মতো আর কোনো মুভমেন্ট তখন আমেরিকায় ছিল না। তাই এটাকেই আমরা নিউ ক্রিটিসিজমের একদম ম্যাচিওর ফ্রেজ বলবো। বোঝা গেছে? তাহলে আমরা শেষমেশ কি বলতে পারি না, মডার্ন ক্রিটিসিজম সাহিত্য অধ্যয়নে একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছিল। মানে ক্রিটিসিজমকে একাডেমিক একটা শৃঙ্খলার রূপ দিয়েছিল এই মডার্ন ক্রিটিসিজম, যেটা পরবর্তীকালে গিয়ে নিউ ক্রিটিসিজমকে রিপ্রেজেন্ট করছে। ক্লোজ রিডিংকে প্রতিষ্ঠা করেছিল, সাহিত্যকে স্বতন্ত্র বিষয়বস্তু হিসেবে দেখতে সাহায্য করেছিল। তাই মডার্ন ক্রিটিসিজমের গুরুত্ব সাহিত্যকে নিছক বিনোদন থেকে বের করে একটা গভীর মননশীল এবং বৈজ্ঞানিক গবেষণার দিকে পরিণত করেছে, সেটা আমরা বলতে পারি। এবং সঙ্গে এটা কিন্তু টেক্সটকে কেন্দ্রবিন্দুতেও পরবর্তীতে যে স্থাপন করেছে, যেটা নিউ ক্রিটিসিজম হয়ে দাঁড়িয়েছে, সেটাও আমরা দেখতে পাই, তাই না? কারণ ক্লোজ রিডিং দেখতে পাই যেখানে টি.এস. ইলিয়ট, আই.এ. রিচার্ডের মতো ক্রিটিকরা দেখিয়েছেন যে সাহিত্যের মূল্যায়ন করতে হবে শব্দের বিন্যাস, রূপক, ছন্দের ভিত্তিতে, লেখকের ব্যক্তিগত জীবনের নিরিখে নয়। এছাড়াও এটা যে ঐতিহ্যের পুনর্মূল্যায়ন হিসেবে বিবেচনা করা হয়েছিল, একটা পুরনো সাহিত্যকে নতুন সাহিত্যের বা নতুন সময়ের প্রেক্ষাপটে বিচার করতে শিখিয়েছিল। তাহলে যদিও এর পরবর্তীকালে স্ট্রাকচারালিজম এবং পোস্ট স্ট্রাকচারালিজম এই সমস্ত মুভমেন্টগুলো এসেছিল, তবে নিউ ক্রিটিসিজম কিন্তু মডার্ন ক্রিটিসিজমের একটা ভিত্তি স্তম্ভ হিসেবেই রয়ে গিয়েছে, সেটা আমরা বুঝতে পারছি। বোঝা গেছে? তো এই ছিল মডার্ন ক্রিটিসিজম, যেখানে আমরা মডার্ন ক্রিটিসিজমের শুরু, কেন শুরু হয়েছিল, কারা কারা মূল পথিকৃৎ, কারা কারা পথ প্রদর্শক, তাদের বিখ্যাত গ্রন্থ, কি কি তাদের বক্তব্য, সেই সমস্ত কিছু ইন ডিটেলস জানলাম। আশা করি মডার্ন ক্রিটিসিজম সবাইকে ভালোভাবে বোঝাতে পেরেছি, কারো কোথাও অসুবিধে নেই। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে লিটারারি থিওরি এবং ক্রিটিসিজমের এর পরবর্তী ক্লাসে।